ওকে, ভেরি গুড। তো এখানে আমাদের টোটাল এসে আছে কয়টা? 4টা না 5টা? 5টা স্যার। Of the spectator, account of himself of the club, Sir Roger at church, his account of his disappointment in love and death of Sir Roger. আচ্ছা, তাহলে দেখি আজকে আমরা একটা পড়ি, আগামীকালের মধ্যে আমরা শেষ করে ফেলতে পারবো। তোমরা একটু হেল্প করলেই হয়ে যাবে। তোমরা এখন পড়ে, বাকি সবাই পড়ে বুঝতেছো তো নাকি বলো? জি স্যার, এটা তুলনা ইজি আছে। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এরপর হচ্ছে স্যার রজার অ্যাট চার্চ। স্যার রজারকে, সেটা তো তোমরা বুঝতে পেরেছো, যেহেতু অফ দ্য ক্লাব পড়েছো, তার মানে উনি স্যার রজার হচ্ছে কি ওদের মধ্যে একজন মেম্বার, তাই না? স্যার রজার কি একজন মেম্বার না ওদের ভিতর? হ্যাঁ, তার সম্পর্কে কি বলা হয়েছে নিশ্চয়ই তোমাদের মাথায় আছে, যে তার বাড়ি ঘর, তার, তিনি আসলে কি ছিলেন, আসলে পেশাগত দিক থেকে কি ছিলেন, এটা কি বলা হয়েছে এখানে? ব্যারোনেট অফ অ্যানশাইন ডিসেন্ট। তিনি একজন কি ছিলেন? ব্যারোনেট ছিলেন, তাই তো? হুম। আর মেনলি আমরা যেটা বলতে পারি, তিনি মেনলি স্কোয়ার যেটা বলা হয়ে থাকে, তো সেখানে শহর স্কোয়ারে ওখানে বসবাস করতেন। তাহলে তিনি প্রথমে শহরে ছিলেন, এখন তিনি কোথায় বসবাস করেন? তার গ্রামে নাকি? তার গ্রামে চলে আসছে, যেখানে তার স্টেট আছে, সেখানে থেকে তিনি মোটামুটি তার গ্রামবাসীর উন্নয়নের জন্য কাজ করছেন। তিনি একটু খামখেয়ালি টাইপের মানুষ, কিন্তু তিনি চাইতেন যে গ্রামের মানুষ ভালো থাকুক। বিশেষ করে তার, এমনকি বলা হয়েছে কি, তার চাকর বাকরের সাথেও তার একটা ভালো সম্পর্ক আছে। হ্যাঁ, মানে তার চাকর বাকরও তাকে খুবই ভালো করে, ভালোবাসে, ভালো শ্রদ্ধা করে, কারণ তিনি সকলের জন্য ভাবেন। গ্রামবাসী থেকে শুরু করে তার বাড়ির কাজের লোক থেকে শুরু করে সকলের জন্য ভালোবাসে। এখন যেটা পড়ছি সেটা হচ্ছে চার্চে তার আচরণটা কেমন ছিল। যেহেতু তিনি একজন গ্রাম্য প্রধান হিসাবে কাজ করছেন, অতএব চার্চের যে প্রিস্ট আছে তার সাথে তার একটা ভালো সম্পর্ক আছে। অতএব সেই তার অধীনে, তার স্টেটের অধীনে যে চার্চ আছে, সেই চার্চে তিনি চান সেখানে যে মানুষগুলো থাকবে তারা যেন অন্তত ধর্মীয় নিয়মকানুনগুলো সঠিকভাবে পালন করে। ঠিক আছে? তো এখানে তিনি তাদের আচরণগুলো, ব্যাপারটাকে কীভাবে সংশোধন করবেন সেইটা নিয়ে একটু কথা বলবেন। আচ্ছা, তাহলে প্রথমেই আমরা যদি বলি যে আই এম অলওয়েজ ভেরি প্লিজড উইথ আ কান্ট্রি সানডে। সানডেতে কি বলো, সানডেতে কি হয়? এই দিনটা কোন ধর্মের পবিত্র দিন হিসেবে পালন করা হয়? স্যার খ্রিস্টানিটিতে। খ্রিস্টান ধর্মের। তাই বলছে আই এম, কে বলছে? এই লেখাটা কার? স্টিল আর এডিসন? কার লেখা এটা? স্যার রজার ডিচার। না, এটা তো ওর উপরে লেখা, কিন্তু লিখেছে কে? এডিসন স্যার। এডিসন লিখছে। তাহলে অফ দ্য ক্লাব কে লিখছে? অফ দ্য ক্লাব রিচার্ড জি স্যার, স্টিল লিখছেন। স্টিল লিখেছে। হ্যাঁ, এক একটা কিন্তু এক একজন লিখতেছে। তাহলে এটা আমরা এডিসনের পড়তেছি। বলতেছে আই এম সানডে নিয়ে আমি খুবই খুশি থাকি, অ্যান্ড থিঙ্ক ইফ কিপিং হলি দ্য 7th ডে ওয়ার অনলি আ ম্যান ইনস্টিটিউশন, ইট উড বি দ্য বেস্ট মেথড দ্যাট কুড হ্যাভ বিন থট ফর দ্য পলিশিং অ্যান্ড সিভিলাইজিং অফ ম্যানকাইন্ড। বলছে যদি এই দিনটাকে অন্তত, হ্যাঁ, এবং আমার মনে হয়, আমি অ্যান্ড থিঙ্ক মানে আই থিঙ্ক ইফ কিপিং হলি দ্য 7th ডে, যদি এই 7ম দিনটাকে আমরা যদি হলি রাখতে চাই, এবং এটাই যদি হয় ওয়ার অনলি আ হিউম্যান ইনস্টিটিউশন, যদি এটা শুধু একটা মানুষের, যদি এটা ধর্মের সাথে রিলেটেড বলে সেই কাজটা না, যদি এটা মানুষেরই একটা ইনস্টিটিউশন হতো, যে ধর্ম বর্ণ সকলের জন্য একটা দিন থাকবে, যে দিনটার কাজই হবে কি, মানুষকে ভালো রাখা, মানুষের কল্যাণ নিয়ে ভাবা, মানুষকে মানে তাদের ব্যবসা বাণিজ্য এগুলো বাদ দিয়ে অন্তত ওই দিন সবাই তাদের চিন্তা ভাবনা নিয়ে কাজ করবে, তাদের আচরণ নিয়ে কাজ করবে, সমাজ নিয়ে কাজ করবে। এরকমটা যদি হতো না, ইট উড বি দ্য বেস্ট মেথড দ্যাট কুড হ্যাভ বিন থট অফ ফর দ্য পলিশিং অ্যান্ড সিভিলাইজিং অফ ম্যানকাইন্ড। তাহলে মানুষকে কীভাবে আরও পরিশীলিত করা যায়, মানুষকে কীভাবে আরও সিভিলাইজ করা যায়, এর জন্য একটা ভালো দিন হতে পারতো এটা। কিন্তু এটা আমরা ধর্মীয় ব্যাপারটা ভাবি, চার্চে যাই, ধর্মীয় যে সকল ফাংশনগুলো আছে সেগুলো করার পর আবার আমরা সবাই যার যার কাজে চলে যাই। মানে জাস্ট আমরা ধর্মীয় যেটুকু পালন করার সেটুকু করি, কিন্তু ধর্মের যে ইফেক্টটা আমাদের সামাজিকতাতে পড়ার কথা সেটুকু কিন্তু পড়ে না, তাই না? যেমন আমরা ইসলাম ধর্মে হচ্ছে ফ্রাইডেটাকে হলিডে হিসেবে পালন করছি, তাই না? হিন্দু ধর্মে কোন দিনটা পালন করা হয় এটা ঠিক আমার জানা হয়নি। তোমরা যারা আছো, কোন দিনটা বলো তো তোমাদের পবিত্র দিন হিসেবে পালন করা হয়? বলতে পারবা? এরকম দিন আছে? আমার ঠিক জানা নেই।
স্যার শনিবার ভাবা হয় মানে হ্যাঁ, হিন্দুদের তো নিয়ম আছে শনিবার নিরামিষ কি খাওয়া। মঙ্গলবার নাকি? হ্যাঁ, আমি অনেক সময় শুনেছি কেউ বলে এরকম মঙ্গলবার, আমি জানি না ঠিক পারফেক্টলি, আমার ঠিক এটা কখনো ইয়া হয়নি, অথবা আমি যেটা জানি না সেটা বলবো না। হ্যাঁ, শনিবার হতে পারে, তাই না? তা ধরলাম একটা দিন, যে প্রত্যেকটা ধর্মের একটা কি নির্দিষ্ট দিন আছে, যে দিনটাতে আমরা ধর্মীয় কার্যক্রমটাকে আরও বেশি পবিত্রভাবে করার চেষ্টা করি। যে অন্তত সপ্তাহে একটা দিন আমরা রাখবো, যেটা যে দিনে আমরা গডের উদ্দেশ্যে প্রশংসা করবো, কারণ গড নিজেও পৃথিবী সৃষ্টির পর কি করেছিলেন? সপ্তম দিনে না, তিনি তার তার মহাবিশ্বকে এনজয় করেছিলেন, এবং এই দিনটাকে তিনি পবিত্র রূপে মানে ঘোষণা করেছিলেন যে এই সপ্তম দিনটা অন্তত আমরা অনেক কিছু করব সারাদিন সারা সপ্তাহ জুড়ে, কিন্তু একটা দিন রাখতে হবে যে আমি যে কাজগুলো করলাম সেই কাজগুলোকে এনজয় করতে হবে, তো তাই না? তা আমি যে টাকা ইনকাম করলাম সারা বছর ধরে, মনে করো সারা সপ্তাহ ধরে, সেই টাকা পয়সা একটু ব্যয় করে একটু ঘুরতে টুরতে হবে নাকি, একটু এনজয় করতে হবে, একটু ধর্মীয় কোড অ্যান্ড কন্ডাক্টগুলো পালন করতে হবে, মানুষের কিছু ভালো কাজ করতে হবে। এইভাবে আমরা হয়তো সামাজিক এবং ধর্মীয় বা কি বলবো এই পালনগুলো, দায়িত্বগুলো পালন করতে পারি। ইট ইজ সার্টেন দ্য কান্ট্রি পিপল উড সুন ডিজেনারেট ইন্টু কাইন্ড অফ স্যাভেজেস অ্যান্ড ব্যাভারিয়ান্স। হ্যাঁ, বলছে মানুষ এতদিনে স্যাভেজ বা বর্বর হয়ে যেত। ডিজেনারেট ইন্টু মানে কি, খারাপ কিছুতে রূপান্তরিত হওয়া। ওয়ার দে আর নট সাচ ফ্রিকুয়েন্ট রিটার্নস অফ আ স্টেটেড টাইম, এরকম যদি কোনো টাইম না থাকতো, তাই বলছে এই গ্রামের মানুষগুলো এতদিন সব বর্বর হয়ে যেত, স্যাভেজ হয়ে যেত, যদি এরকম কোনো টাইম না থাকতো যে টাইমে সবাই একত্রিত হবে। এবং বলছে ইন হুইচ দ্য হোল ভিলেজ মিট টুগেদার উইথ দেয়ার বেস্ট ফেসেস। হ্যাঁ, যে তারা কি করে, ভালো পোশাক পরে, হ্যাঁ, সুন্দর গোসল টোসল করে সেভ টেভ করে, মেয়েরা সুন্দর সাজে সুজে কোথায় যাচ্ছে? চার্চে যাচ্ছে। অ্যান্ড দে আর ক্লিনলিয়েস্ট হ্যাবিটস, অন্তত এই দিনে তারা নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। টু কনভার্স উইথ ওয়ান অ্যানাদার আপন ডিফারেন্ট সাবজেক্টস, হিয়ার দেয়ার ডিউটিস এক্সপ্লেইন টু দেম অ্যান্ড জয়েন টুগেদার ইন অ্যাডোরেশন অফ দ্য সুপ্রিম বিং। এবং সবাই সুপ্রিম বিং বা গডের উদ্দেশ্যে সবাই একত্রিত হয়। তাহলে এই দিনটা যদি না থাকতো তাহলে একদিন মানুষ বর্বর হয়ে যেত, মানুষ নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো না, মানুষ ভালো থাকতো না, মানুষ একজনের সাথে মিশতো না, এবং ধর্মীয় কোড এবং কন্ডাক্টগুলো পালন করে নৈতিক বোধ তারা তৈরি করতে পারতো না। তা মোটামুটি সানডেটা খুবই ভালো একটা দিন বলে কবি খুশি। সানডে ক্লিয়ার্স অ্যাওয়ে দ্য রাস্ট অফ দ্য হোল উইক, নট অনলি অ্যাজ ইট রিফ্রেশেস ইন দেয়ার মাইন্ড দ্য নোশন অফ রিলিজিয়ান, শুধু ধর্মীয় নোশনই যে তাদের ভিতরে ঢুকিয়ে রিফ্রেশ করছে তা নয়, বাট অ্যাজ ইট পুটস বোথ দ্য সেক্সেস আপন অ্যাপিয়ারিং ইন দেয়ার মোস্ট অ্যাগ্রিয়েবল ফর্মস, কারণ এটা ছেলে মেয়ে উভয়কেই বা পুরুষ নারী উভয়কে কি ভালোভাবে নিজেদেরকে উপস্থাপন করতে সাহায্য করে। অ্যান্ড এক্সার্টিং অল সাচ কোয়ালিটিস আর অ্যাপ্ট টু গিভ দেম আ ফিগার ইন দ্য আই অফ দ্য ভিলেজ, এবং যতটুকু পারা যায় নিজেকে বেস্ট কোয়ালিটিতে তুলে ধরার জন্য অন্যদের চোখে, হ্যাঁ, গ্রামের চোখে, যে আমি চেহারার দিক থেকে হোক, জ্ঞানের দিক থেকে হোক, সব কিছুকে তারা সবচেয়ে যোগ্য রূপে নিজেদের কোয়ালিটিগুলোকে তুলে ধরার চেষ্টা করে। আ কান্ট্রি ফেলার ডিস্টিংগুইশেস হিমসেলফ অ্যাজ মাচ ইন দ্য কান্ট্রি চার্চইয়ার্ড, মানে চার্চইয়ার্ড, অ্যাজ আ সিটিজেন ডাজ আপন দ্য চেঞ্জ। হ্যাঁ, ঠিক তাই কি বলছে, যে একজন কান্ট্রি ফেলা সে নিজেকে ডিস্টিংগুইশ করতে চায় এই চার্চইয়ার্ডে এসে, লোকের সামনে নিজেকে উপস্থাপন করতে চায়, ঠিক আছে তো? যেমন করে অ্যাজ আ সিটিজেন ডাজ আপন দ্য চেঞ্জ, এই চেঞ্জ মানে কি, যেমন করে একজন সিটিজেন চাই, তাই তো, এই চেঞ্জে নিজেকে উপস্থাপন করতে। এই চেঞ্জ বলতে কি বলতে যাচ্ছে বলো তো, বলতে পারবা? আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ তো? জি স্যার। স্যার ওই যে পোশাক পরি মানে বিজনেস টাইপের কিছু। বিজনেস ঠিক ওরকমটা না। স্যার সেন্টার বিজনেস অ্যাজ আ সিটিজেন ডাজ আপন দ্য চেঞ্জ, এই চেঞ্জ বিশেষ করে, হ্যাঁ ওটা ঠিক আছে, নিজেকে উপস্থাপন করার মাধ্যমে কি করে, যেমন আমরা বিভিন্ন জায়গাতে দেখি না, যে বিশেষ করে এটা সব কিছু একসাথে বোঝাচ্ছে, যে মানুষ একটা জায়গাতে যখন নিজেকে উপস্থাপন করতে চায়, একটা চাকরির ভাইভাতে হতে পারে, অথবা ধরো একটা কোনো শপিং মলে হতে পারে, ক্লাসে হ্যাঁ, তো এই জায়গাগুলোতে যে নিজেকে কি করে, নিজেকে সবচেয়ে ভালো মতো উপস্থাপন করার চেষ্টা করে। হ্যাঁ, তো ওইরকম এই চার্চইয়ার্ডেও গ্রামের চোখে নিজেদেরকে ভালো দেখাতে সবাই এভাবে নিজেকে তুলে ধরে। দ্য হোল প্যারিস পলিটিক্স বিং জেনারেলি ডিসকাস, এবং এই পুরো প্যারিস পলিটিক্স কি সেটা নিয়েও এখানে ডিসকাস করা হয়। ইন দ্যাট প্লেস আইদার আফটার সারমন আর বিফোর দ্য বেল রিংস, তাহলে এখানে চার্চ শুরু হওয়ার আগে অথবা চার্চ
শেষ হওয়ার পরে, সারমনের পরে তারা যুক্ত হয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে, মানুষের মধ্যে মানুষের একটা সাক্ষাৎ হয়। অতএব এই দিক থেকে দিনটা খুবই ভালো লাগে আমাদের এই রাইটারের কাছে। মাই ফ্রেন্ড স্যার রজার, বিং আ গুড চার্চম্যান, হ্যাজ বিউটিফাইড দ্য ইনসাইড অফ হিস চার্চ উইথ সেভারেল টেক্সট অফ হিস ওন চুজিং। ওই যে বিভিন্ন ইয়ে করা হয় না, কোরআন থেকে হোক, বাইবেল থেকে হোক, বিভিন্ন টেক্সট না, স্ক্রিপ্ট নিয়ে দেওয়ালে দেওয়ালে মারা হয় না অনেক সময়। না দেখো, এই চার্চের ভিতরটা দেখছো, দেখা যাচ্ছে এটা? জি স্যার। দেখো কি সুন্দর ডেকোরেট করছে না, দেখতে জি স্যার। ভালো লাগছে নাকি? হ্যাঁ, এরকম মনে করো চার্চের ভিতরে এইখানে দেখো কি সুন্দর ডিজাইন করে সুন্দর করে ইয়া করছে। আবার বিভিন্ন চার্চ আছে এই পাশে, অনেক সময় ওই যে বিবলিক্যাল যে সকল স্টোরি আছে সেই স্টোরিগুলোর ইমেজগুলোকে ডেকোরেট করে বা হচ্ছে প্রিন্ট করে এগুলোকে ছবি আকারে দেওয়া থাকে। অথবা আবার অনেক সময় কি হয়, বাইবেল থেকে বিভিন্ন ধরনের ওই যে মানে ইয়া নিয়ে, কোট নিয়ে সেগুলোকে লিখে এই দেওয়ালে মেরে দেওয়া হয় যাতে মানুষ ওগুলো পড়ে। তো এখানে সেটা বলা হচ্ছে যে আমাদের স্যার রজার কী করেছে, একজন ভালো চার্চম্যান হিসেবে সে চার্চের ইনসাইডটাকে বিভিন্ন টেক্সট দিয়ে সে নিজে চুজ করে এই টেক্সটগুলোকে সেখানে বসিয়েছে। হি হ্যাজ লাইকওয়াইজ গিভেন আ হ্যান্ডসাম পুলপিট ক্লথ। পুলপিট ক্লথ বুঝো? পুলপিট মানে হলো এই যে দেখতে পাচ্ছ এই সামনে এই জায়গাটা, সরি পরে ওঠে না, হ্যাঁ এই যে এইটা দেখে এটা হলো পুলপিট। আরে থাকে না কেন, এই যে একটা ডেস্ক দেখতে পাচ্ছ, ডেস্ক এটা দেখা যায়? জি স্যার। এখানে একটা সুন্দর কাপড় আছে না সাদা, যেখানে মেইনলি প্রিস্ট বা যিনি ফাদার থাকেন এখানে বসে তিনি সারমন দেন। তো এইখানে এইটাকে ক্লথটাকে বলা হচ্ছে পুলপিট ক্লথ। হ্যাঁ, তো এটা সে দিয়েছে আর কি, বলছে হি হ্যাজ লাইকওয়াইজ গিভেন আ হ্যান্ডসাম পুলপিট ক্লথ অ্যান্ড রেইলড ইন দ্য কমিউনিয়ন টেবল অ্যাট হিজ ওন এক্সপেন্স। এবং কমিউনিয়ন টেবল মানে বুঝো, এখন ওই যে আমরা ইয়া পড়েছিলাম না, ওই যে লাস্ট সাপার পড়েছিলাম, লাস্ট সাপার, জি স্যার। যে টেবিলে জিসাস ক্রাইস্ট বসে তার শিষ্যদের সাথে বসে কি করছে, লাস্ট সাপার করছে, ওটাকে বলে কমিউনিয়ন টেবিল, তাই তো? কমিউনিয়ন টেবিলের ওখানে কি হয়, তিনি দিয়েছে রেল করেছেন। রেল করা মানে হচ্ছে এইগুলোকে রেলিং দিয়ে দেওয়া। হ্যাঁ, এগুলোকে রেলিং দিয়ে দেওয়া। দেখবা যে বিভিন্ন চার্চের এই পুলপিটের এই জায়গাটুকুকে ঘিরে দেওয়া হয় রেলিং দিয়ে। হ্যাঁ, রেল দিয়ে ঘিরে দেওয়া হয় যাতে মানুষজন এদিকে দাঁড়িয়ে ওই সে লাস্ট সাপারের মতো করে স্যাক্রামেন্ট গ্রহণ করতে পারে আর কি, বলা হয় এটাকে। এখানে কোনো রেলিং নাই আর কি। এই যে এখানে রেল দেখতে পাচ্ছ, এখানে দেখাচ্ছে রেলিং কিছু, হ্যাঁ চলে যাচ্ছে শুধু। এই যে দেখো এখানে একটা কিন্তু রেলিং সিস্টেম আছে। হ্যাঁ, এই জায়গায় একটু রেলিং আছে এই জায়গাতে। হ্যাঁ, তো ওরকমভাবে তাই বলছে হ্যাজ রেইলড ইন দ্য কমিউনিয়ন টেবল অ্যাট হিজ ওন এক্সপেন্স, মানে নিজের খরচে। হি হ্যাজ অফেন টোল্ড মি, মাঝে মাঝে সে আমাকে বলতো এরকম, দ্যাট অ্যাট হিজ কামিং টু হিজ স্টেট, সে যে শহর থেকে তার স্টেটে ফিরে এসেছে, হি ফাউন্ড হিজ প্যারিশনার্স ভেরি ইরিগুলার, সে দেখতো যে লোকজন চার্চে খুব রেগুলারলি আসতো না। অ্যান্ড দ্যাট ইন অর্ডার টু মেক দেম নীল অ্যান্ড জয়েন ইন দ্য রেসপন্সেস, নীল মানে কি হাঁটু গেড়া, তাই না? এবং সে কারণেই সে তাদেরকে এই চার্চে এসে হাঁটু গেড়ে চার্চের কমিউনিয়নের সাথে রেসপন্স করার জন্য কি করেছে, হি গেভ এভরি ওয়ান অফ দেম আ হ্যাসক অ্যান্ড আ কমন প্রেয়ার বুক। হ্যাসক মানে বুঝো, অনেক সময় ওই যে তোমরা যেটা ইউজ করো নামাজ পড়ার জন্য ইয়া ইউজ করো না, কি যেন বাংলায় বলো ওটাকে, জায়নামাজ। ইয়েস ইয়েস, হ্যাঁ আচ্ছা দেখি এখানে পাওয়া যায় কিনা, না এটা তো অন্য কিছু এসেছে। এরকম নরম একটা, যাতে নীল করলে পারে, হাঁটু গাড়লে পারে, হাঁটুতে না লাগে, বুঝতে পারছো? এখানে তো এইটাতে তো আমরা ইয়া দেখতেছি, এখানে তো টেবিল দেওয়া আছে বা বেঞ্চ দেওয়া আছে, তাই না? কিন্তু এমনিতে বেঞ্চ দেওয়া থাকে না, নিচে বসতে হয় এবং সিমেন্ট থাকে বা মাটি শক্ত থাকে, সেখানে হাঁটু গাড়তে গেলে, নীল করতে গেলে যে হাঁটুতে হয়তো লাগে, সেই জন্য সে সবাইকে একটা হ্যাসক দিয়েছে এবং সাথে কি দিয়েছে, আর কমন প্রেয়ার বুক, চিটো চিটো অনেক বই থাকে যেগুলোতে পৃষ্ঠের সাথে মিলিয়ে যেন আমরাও ওই প্রার্থনাগুলো করতে পারি,
এইগুলোকে কমন প্রেয়ার বুক। অ্যান্ড এট দ্য সেম টাইম এমপ্লয়েড অ্যান্ড দেখো ইটিনারেন্ট সিঙ্গার মাস্টার, সিঙ্গিং মাস্টার, কোরাস গানের জন্য। আমরা জানি ক্রিশ্চিয়ান চার্চে তো কোরাস গাওয়া হয়, তাই না? তো এরকম এই কোরাস গানগুলো যাতে সবাই মিলে একত্রে সুন্দরভাবে গাওয়া যায়, তাই সে একটা দেখো ইটিনারেন্ট সিঙ্গার মাস্টার ব্যবহার করেছে, মানে সে গান শিখিয়ে বেড়ায়। ইটিনারেন্ট মানে কি? মানে হচ্ছে যে গিয়ে গিয়ে, হ্যাঁ, বিভিন্ন মাঝে মাঝে এসে দেখো ট্রাভেলিং ফ্রম ওয়ান প্লেস টু প্লেস, মানে যে কী করে বাসায় বাসায় গিয়ে গিয়ে সবাইকে একটু গানের তর্জমা দিয়ে আসে, হ্যাঁ, শিখিয়ে দিয়ে আসে যে এইভাবে এইভাবে গান করতে হয়। হু গোজ অ্যাবাউট দ্য কান্ট্রি ফর দ্যাট পারপাস টু ইনস্ট্রাক্ট দেম রাইটলি ইন দ্য টিউন অফ দ্য সাম মানে হচ্ছে এটা ওই যে গীতসঙ্গীতা বলা হয় বাইবেলের একটা অংশ, যেটাকে টিউন করে বা মিউজিক্যাল সুরে কোরাস আকারে গাওয়া হয়। অ্যান্ড আপন হুইজ দে নাও ভেরি মাচ ভ্যালু দেমসেলফ, অতএব এটা শেখার কারণে তারা মোটামুটি এটা এখন ভালোই পারে এবং তারা খুব গুরুত্ব দিয়ে আর কি এই গানগুলো গায়। অ্যান্ড ইনডিড আউটডু মোস্ট অফ দ্য কান্ট্রি চার্চেস দ্যাট আই হ্যাভ হার্ড, এবং আশেপাশে যে আরও গ্রাম আছে, গ্রামের যে আরও চার্চ আছে তাদের থেকে বরং এই আমাদের গ্রামের চার্চটাতে তারা ভালো করে আর কি, অন্যদেরকেও পেরিয়ে গেছে এই সাম সঙ্গীতগুলোকে ভালো মতো গাওয়ার জন্য। আচ্ছা, কি বোঝা গেল বিষয়টা? এখানে কার সম্পর্কে কথা বলা হচ্ছে, কার গুণগান করা হচ্ছে? স্যার রগার ডির। রজার, হ্যাঁ, স্যার রজার ডি কাভারলি, তাই তো? তার সম্পর্কে বলা হচ্ছে। এবার বলছে অ্যাজ স্যার রজার ইজ ল্যান্ডলর্ড টু দ্য হোল কংগ্রিগেশন হি কিপস দেম ইন ভেরি গুড অর্ডার। সবাই তার কথা শোনে, কেন শোনে? কারণ সে হচ্ছে ওই গ্রামের সবচেয়ে টাকাওয়ালা ক্ষমতাবান ব্যক্তি, তাই না? এই জন্য গ্রামবাসীর মোটামুটি তার প্রতি একটা শ্রদ্ধা ভক্তি আছে, এই জন্য তারা তাকে মানে তিনি পারেন সবাইকে একটা অর্ডারে রাখতে আর কি, কথা বললে তারা শোনে। অ্যান্ড উইল সাফার নো বডি টু স্লিপ ইন ইট বিসাইড হিমসেলফ। দেখো, এবং বলা হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে চার্চ তো আমাদের অনেকক্ষণ ধরে হয়, কখনো কখনো 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরেও হয়। তো অনেকে এই মানে বিশেষ করে দেখবা যে মেডিটেশনের মতো অবস্থান চলে আসলে অনেকে ঘুম ধরে যায়। আসলে এরকম মেডিটেশন করছো কখনো? দেখবা যে প্রার্থনা করা, যদি প্রার্থনাটা একটু বেশি সময় ধরে হয় বা সেখানে যদি কোনো এমন একটা মেডিটেটিভ পর্যায়ে চলে যায় যে মানুষের ঘুম ধরে যায়, অনেক সময় ঢুলে পড়ে আর কি, ঢুলে পড়ে, প্রার্থনা করতে করতে ঢুলে যায়। তো এরকম বলতেছে সে সবাইকে এত গুড অর্ডারে রাখে যে সে বাদে মানে বিসাইড হিমসেলফ, মানে তার পাশে বসে কেউ যদি ঘুমিয়ে পড়ে কাউকে সে ঘুমাতে দেয় না। বলছে হুইল সাফার নো বডি টু স্লিপ ইন ইট বিসাইড হিমসেলফ, তার মানে তার পাশে কাউকে সে ঘুমাতে দেয় না, বুঝতে পারছো? মানে ওই ঢুলে পড়তে দেয় না। ফর ইফ বাই চান্স হি হ্যাজ বিন সারপ্রাইজ ইনটু আ শর্ট ন্যাপ অ্যাট সারমন, মানে সেও যদি নিজে একটু মানে হঠাৎ করে সারমনের মধ্যে হঠাৎ করে একটু ঢুলে পড়লো, মনে করো, হ্যাঁ, একটু ঘুমিয়ে পড়লো, আপন রিকভারিং অফ ইট, সে যখন নিজে রিকভার করে ফেলে, হ্যাঁ, তখন সে কী করে? হি স্ট্যান্ডস আপ অ্যান্ড লুকস অ্যাবাউট হিম, তখন সে উঠে দাঁড়িয়ে আশেপাশে তাকায়, দেখে যে অন্য কেউ আছে কিনা, হ্যাঁ। অ্যান্ড ইফ হি সিজ এনিবডি এলস নোডিং আইদার ওয়েকস হিম দেমসেলভস অর সেন্ড হিজ সার্ভেন্ট টু দেম, হয় সে নিজে গিয়ে তাকে উঠিয়ে দেয় আর নয় তার সার্ভেন্টকে পাঠায় ওকে জাগিয়ে তোল। বুঝতে পারছো? তা এই আচরণগুলো কি কেমন মনে হচ্ছে? একটু অন্যরকম না, নাকি ভালো? জি স্যার, একটু কড়া স্যার। একটু মানে ফানি টাইপের, হ্যাঁ। কিন্তু সে চায়, দেখো নিজেও ঘুমিয়ে পড়েছে, সে যখন নিজের ঘুমটাকে সামলে নিয়ে জেগে ওঠে তখন দেখছে আশেপাশে কেউ আবার ঘুমিয়ে পড়ছে কিনা, তাদেরকে আবার একটু জাগিয়ে তোলে। তো এইরকম একটা বিষয়ে সে কাজটা করে থাকে। তার মানে কি? সে চায় যে সবাই যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে চার্চ যে সিস্টেমগুলো আছে সেগুলো পালন করে। সেভারেল আদার অফ দ্য ওল্ড নাইটলি দ্য নাইটস পার্টিকুলার্স ব্রেক আউট আপন দিস অকেশনস, এইভাবে আরও অনেক রকম পার্টিকুলার আছে, অনেক বিষয় আছে যেগুলো মাঝে মাঝে দেখা যায় এরকম অকেশনগুলোতে। সামটাইমস হি উইল বি লেনদেনিং আউট আ ভার্স ইন দ্য সিঙ্গিং সামস, দেখা যাচ্ছে ওই যে সবাইকে মিলে যে সাম সঙ্গীত শেখানো হয়েছে, সবাই মিলে একসাথে গাচ্ছে, ও দেখাচ্ছে এক লাইন একটু বেশি করে গায়ে ফেলছে, হ্যাঁ, মানে দেখাচ্ছে যে আমিও গাচ্ছি। অনেক সময় এরকমটা হতো না, বিশেষ করে অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে হাই স্কুলগুলোতে সঙ্গীত মানে সোনার বাংলা গায়ে থেকে কেমন হতো, এক দল শেষ হয়ে গেছে আর এক দল শুরু করতেছে, এরকম হয় না? হয়েছে স্যার অনেক। যে দেখাচ্ছে মানে আমার সোনার বাংলা একদিকে শেষ হয়ে গেছে আর একদিকে দেখা যাচ্ছে সুর মানে বিশাল যদি লাইন হয়ে থাকে আর একদিকে সোনার বাংলা ধরতেছে, এরকমভাবে লেনদেন করা মানে আরও বাড়িয়ে গান করা। হাফ আ মিনিট আফটার, মানে প্রায় হাফ মিনিট সে বলছে আফটার দ্য রেস্ট অফ দ্য কংগ্রেগেশন হ্যাভ ডান উইথ ইট, মানে অলরেডি সবাই মিলে গাওয়া শেষ, তারপর সে টেনে নিয়ে যাচ্ছে গানটাকে আরও কিছুক্ষণ, সে দেখাচ্ছে যে আমি অ্যাক্টিভ, এরকম আর কি। সামটাইমস হোয়েন হি ইজ প্লিজড উইথ দ্য ম্যাটার অফ হিজ ডেভোশন হি প্রোনাউন্সেস আমিন 3 or 4 টাইমস টু দ্য সেম প্রেয়ার। অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন ওয়াজ মাহফিল হলে সবাই
আলহামদুলিল্লাহ বা এই জাতীয় শব্দগুলো অনেকবার উচ্চারণ করে না, বা মানে কোনো একটা কথা বলার শেষে, তো এরকম আমেন বলা হয়। তো আমাদের চার্চে দেখা যাচ্ছে প্রার্থনার পরে আমেন তো একবারই বলা হয়, সে আবার 3-4 বার বেশি করে বলে একটু, হ্যাঁ। হি প্রোনাউন্স আমিন 3 or 4 times to the same prayer. Sometimes stands up when nobody is upon his their knees. দেখা যাচ্ছে when everybody, যখন সবাই হাঁটু গাড়ে দেখা যাচ্ছে সে দাঁড়িয়ে গেছে, হ্যাঁ। টু কাউন্ট দ্য কংগ্রেগেশন, সে মাথা গুনতেছে কে আসেনি। ইফ অ্যানি অফ হিজ টেনেন্টস আর মিসিং, কে আসেনি আজকে চার্চে তার মাথা গুনবে, হ্যাঁ। মাথা গুনে দেখবে যে যদি কেউ মিস হয় তাকে আবার ডেকে পাঠাবে, হ্যাঁ। এরকম সে আসেনি কেন চার্চে, এইভাবে সে চাইতো তার মোটামুটি এই খামখেয়ালিপূর্ণ আচরণের মাধ্যম দিয়ে, খামখেয়ালি বলবো কিনা জানি না, এসেন্ট্রিসিটি বলা হচ্ছে, কিন্তু মোটামুটি কি আচরণটা কি খুব খারাপ নাকি মোটামুটি জনগণের সাথে তার একটা ভালো সখ্যতা আছে বলে মনে হচ্ছে, কোনটা বলো তো? সক্ষমতা আছে স্যার, একটা রেসপন্সিবিলিটি এরকম একটা আছে যে কে আসবে না যে কে সে আসবে চাই না। যে আমার জনগণ ভালো থাকুক নাকি? হুম, জি স্যার। আচ্ছা। এরপরে বলা হচ্ছে কি, আই ওয়াজ ইয়েস্টারডে ভেরি মাচ সারপ্রাইজড, গতকাল একটা কথা শুনে আমি খুব আশ্চর্য হয়েছিলাম, টু হিয়ার মাই ওল্ড ফ্রেন্ড ইন দ্য মিডস্ট অফ দ্য সার্ভিস, যে সার্ভিস চলতে চলতেই কলিং আউট টু ওয়ান জন ম্যাথিউস, হ্যাঁ। জন ম্যাথিউস একজন নাম আছে, তাকে ডাকছে, ওদিকে সার্ভিস চলতেছে, ওর ভিতরে জোরে ডেকে উঠছে, হ্যাঁ। টু মাইন্ড হোয়াট হি ওয়াজ অ্যাবাউট, তাকে মনে করিয়ে দেওয়ার জন্য, এই মনে আছে তো, অ্যান্ড নট ডিস্টার্ব দ্য কংগ্রেগেশন, মানে হয়তো কোনো কিছু করতেছিল এই জন্য নাম ধরে ডেকে তাকে বলছে যেন ডিস্টার্ব করা না হয়। This John Matthews, it seems, is remarkable for being an idle fellow, হ্যাঁ, and at that time was nicking his heels for his diversion, মানে সে কী করতেছিল, ওই হয়তো বসে বসে গোড়ালি দিয়ে ওই মানে হয়তো গ্রাউন্ডে মারতেছিল, সাউন্ড তৈরি করতেছিল, ভালো লাগছিল না তার জন্য, এই জন্য ওকে ডাকছে আর কি, জন ম্যাথিউসকে, হ্যাঁ। আচ্ছা, তোমাদের সাথে মিলছে তো আবার নাকি টেক্সটটা অন্য জায়গা থেকে তো নিলাম? জি ঠিকই স্যার, আছে মিলছে স্যার। তো। মিলছে। দিস অথরিটি অফ দ্য নাইট, দেখো নাইট কাকে বলা হচ্ছে, এই নাইটটাকে, রজার। হ্যাঁ স্যার রজার, ঠিক আছে। মেনলি তিনি শহরে থেকে নাইট কাজ করেছেন। তাই দিস নাইট কী করতো, দো এক্সার্টেড ইন দ্যাট ওড ম্যানার, যদিও এটাকে ওড মনে হচ্ছে আমাদের কাছে, হুইচ অ্যাকম্পানিজ হিম ইন অল সার্কামস্টেন্সেস অফ লাইফ হ্যাজ আ ভেরি গুড ইফেক্ট আপন আ প্যারিশ। তাহলে ওড মনে হলেও মানে বিভিন্ন পরিস্থিতিতে হয়তো এগুলোকে ওড মনে হতে পারে, কিন্তু এগুলো প্যারিসের উপর একটা ভালো প্রভাব ছিল। প্যারিস বলতে কি বলছে সেটা শুনি আগে। প্যারিস কি? শহরের নাম নাকি? না না, শহরের নাম, একটা গ্রামের চার্চের অধীনে, তাই তো, যে সকল জনগণ থাকে সবগুলোকে মিলে একত্রে একটা প্যারিশ বলা হয়, ঠিক আছে। যেমন আমরা থানা বলি না, থানা, জেলা, উপজেলা, এটা হচ্ছে ওদের দেশীয় ভাগ। আর চার্চ ভিত্তিক ভাগ হচ্ছে ডিনারি থাকবে, ডায়োসিস থাকবে, তারপর গ্রাম ভিত্তিক প্যারিশ থাকবে, হ্যাঁ, এরকম মানে একটা সিস্টেম আছে আর কি। তো এই প্যারিশ হচ্ছে একটা নির্দিষ্ট গ্রামের যে চার্চটাকে, ওই চার্চের অধীনে ওই সব কিছুকে একসাথে প্যারিশ বলা হয়, ঠিক আছে। তাই বলছে হ্যাজ আ ভেরি গুড ইফেক্ট আপন দ্য প্যারিশ হু আর নট পোলাইট এনাফ টু সি এনিথিং রিডিকুলাস ইন হিজ বিহেভিয়ার। বলছে যদিও হু আর নট পোলাইট এনাফ টু সি এনিথিং রিডিকুলাস ইন হিজ বিহেভিয়ার, মানে যদিও পোলাইট না হলেও তারা মোটামুটি কেউ রিডিকুলাস বলে মনে করে না। হ্যাঁ, বিসাইড দ্য জেনারেল গুড সেন্স অ্যান্ড অর্ডিনেস অফ হিজ ক্যারেক্টার মেক হিজ ফ্রেন্ডস অবজার্ভ দিস লিটিল সিঙ্গুলারিটিস অ্যাজ ফলিস দ্যাট রাদার সেট অফ দ্যান ব্লেমিশ হিজ গুড কোয়ালিটিস। তাই বলছে কি, এই যে মাঝে মাঝে কিছু ভুল মানে এগুলো হয়ে যায়, যে হয়তো ইসেন্ট্রিক বিহেভিয়ার যেগুলো আছে এগুলো হয়তো ফলি মনে করলেও এই ফলিগুলো তার ভালো কোয়ালিটিগুলোকে অবশ্য নষ্ট করে দেয় না, বরং তাকে আরও কী করে, সেট আপ করে। সেট আপ মানে কি, আরও বেশি মানুষের কাছে আকর্ষণীয় করে তোলে, বরং তার ভালো কোয়ালিটিগুলোকে নষ্ট করে দেয় না, বরং বলে যে না লোকটা ভালো, এই আর কি। কারণ তার বলছে কি, বিসাইড দ্যাট জেনারেল গুড সেন্স অ্যান্ড ওর্দিনেস অফ হিস ক্যারেক্টার, তাহলে ক্যারেক্টারের যে গুড মধ্যে তার যেটা গুড সেন্স আছে, তার যে একটা মূল্যবোধ আছে, এই মূল্যবোধের পাশাপাশি তার এই যে সিঙ্গুলারিটিস বা মাঝে মাঝে কিছু খামখেয়ালিপূর্ণ কাজ, এইগুলোকে মানুষ খুব একটা খারাপ বলে মনে করে না, ঠিক আছে। তাই বলছে অ্যাজ সুন অ্যাজ দ্য সারমোজিন ফিনিশ নো বডি প্রিজিউমস টু স্টায়ার টিল স্টার রোজার ইজ গন আউট অফ দ্য চার্চ। তাহলে দেখো, তাহলে মোটামুটি মনে করো সারমন শেষ, তো সবাই উঠে চলে যাওয়ার কথা, কিন্তু কেউ সাহস পাবে না ওঠার। বলছেন প্রিজিউম টু স্টায়ার মানে নড়তে সাহস পাবে যতক্ষণ না পর্যন্ত চার্চ মানে স্যার রজার নিজে চার্চে বাইরে আগে না যাচ্ছে, সবাই বসে থাকবে যতক্ষণ না সে উঠতেছে। দ্য নাইট ওয়াক্স ডাউন ফ্রম হিজ সিট ইন দ্য চ্যান্সেল বিটুইন আ ডাবল রো অফ হিজ টেন্যান্টস। ওই যে ডাবল রো মানে কি, যেখানে যে চেয়ার বেঞ্চ আমরা দেখলাম, তাই না, এখানে এই যে রো আছে না, এখান দিয়ে যখন তিনি নিচেন, এটা মনে করেন তিনি হয়তো বা সামনে কোথাও বসেন, তিনি উঠে কী করলো, আগে মনে করেন বের হয়ে আসলো,
তারপরে সবাই আস্তে আস্তে বেরিয়ে আসে। তাই বলছে দ্য নাইট ওয়ার্কস ডাউন ফ্রম হিজ সিট ইন দ্য চ্যান্সেল বিটুইন আ ডাবল রো অফ হিজ টেনেন্টস, মানে দুই পাশে বসে আছে আর মাঝখান দিয়ে সে চলে যাচ্ছে, দ্যাট স্ট্যান্ডস বোয়িং টু হিম, এবং যখন সে যায় দুই পাশে তখন তারা দাঁড়িয়ে থাকে, সবাই কিন্তু মাথা নিচু করে তাকে সম্মান জানায়। অ্যান্ড এভরি নাও অ্যান্ড দেন হি ইনকোয়ারিজ হাউ সাস অ্যান্ড ওয়ান্স ওয়াইফ অর মাদার অর সান অর ফাদার ডু, এবং যখন সে যায় তখন পাশে যারা থাকে ওদের হয়তো খোঁজ নেই, তোমার ওয়াইফ কেমন আছে, মা কেমন আছে, তোমার ছেলে কেমন আছে, তোমার বাবার কেমন দিনকাল যাচ্ছে, এরকমভাবে সে খোঁজ নেয়। হুম হি ডাজ নট সি অ্যাট চার্চ, হয়তো যে এখনও চার্চে আসেনি, হয়তো কারো বাবা আসেনি চার্চে, কারো হয়তো ওয়াইফ আসেনি, বা কারো ছেলে হয়তো আসেনি, সে হয়তো খোঁজ নেয় তোমার ছেলের কী অবস্থা, আসেনি কেন, তোমার বাপের কী অবস্থা, তোমার বাপ আসেনি কেন, এরকমভাবে সে হয়তো বা খোঁজ নেয়। হুইচ ইজ আন্ডারস্টুড অ্যাজ আ সিক্রেট রিপ্রিমেন্ট টু দ্য পারসন দ্যাট ইজ অ্যাবসেন্ট, এই জিজ্ঞাসা করার কারণে কী ঘটনা ঘটে, এতে যে আসেনি তার কাছে এক ধরনের কি একটা সিক্রেট রিপ্রিমেন্ট, মানে কি অপমান বলে মনে হয়, তাই না? গিয়ে হয়তো বলবে, সান হয়তো তার বাপকে গিয়ে বলবে তুমি যাওনি, স্যার রজার কিন্তু জিজ্ঞাসা করেছিল তুমি কেন আসোনি, হয়তো বা ছেলে তার মাকে গিয়ে বলবে তুমি যাওনি তাই স্যার রজার জিজ্ঞাসা করেছিল। এরকমভাবে কি হচ্ছে, মানে লোক লজ্জার ভয়ে হলেও মানুষ কি করবে, চার্চে আসবে নাকি, যে আবার স্যার রজার আবার চেয়ে বসে কিনা, বলে বসে কিনা, আসলো না কেন, ইত্যাদি ইত্যাদি। এরকম মানুষ আমরা ধর্ম পালন করি না, যে লোক লজ্জায় লোকে কি বলবে এই জন্য যাই, হয় না এরকম কিছু? হ্যাঁ স্যার, এই যে ইম্পেরিয়ালিজম স্যার, যে লোক লজ্জার জন্য অনেক সময় আমরা যাই, যে লোকে আবার কি বলবে আজকে না গেলে। হ্যাঁ, আচ্ছা, আর কি বলছে এবার হচ্ছে চ্যাপলিন। চ্যাপলিন কে বলো তো, চ্যাপলিন বুঝো, চার্লি চ্যাপলিন। চ্যাপলিন বলতে কাকে বোঝায়? চ্যাপলিন বলতে প্রিস্টের অধীনে একজন কাজ করে, হ্যাঁ, মেইন প্রিস্ট থাকে, তার সাথে হেল্পার হিসেবে একজন থাকে, আর অনেক সময় মেন প্রিস্টকেও বলা হয়ে থাকে, বা প্রিস্টের ভিতরে যারা কাজ করে তাদেরকে। দেখো, আ মেম্বার অফ দ্য ক্লার্জি অ্যাটাচ টু আ প্রাইভেট চ্যাপেল ইনস্টিটিউশনশিপ অর রেজিমেন্ট, তার মানে এখানে আমরা চ্যাপেল বুঝবো। চ্যাপেল মানে হচ্ছে মেইন চার্চের অধীনে যদি প্রাইভেট কোনো চার্চ থাকে সেটাকে চ্যাপেল বলা হয়, ঠিক আছে? তেমন করে একটা জেলাতে একটা মেনলি চার্চ আছে, তার অধীনে মনে করে 5টা গ্রাম আছে ছোটো ছোটো, সেই গ্রামেও যদি কোনো ছোটোখাটো চার্চ থাকে, তো সেই চার্চটা যিনি পরিচালনা করেন তাকে বলা হচ্ছে চ্যাপেলের প্রধান হিসাবে বা হিসাবে, পরিচালক হিসাবে তাকে বলা হয় চ্যাপলেইন। হ্যাঁ, চ্যাপেল থেকে আসছে চ্যাপলেইন, মেম্বার অফ দ্য ক্লার্জি। ওকে, যেমন আমাদের মসজিদ আছে না প্রতিষ্ঠান ভিত্তিক বিভিন্ন, এমনি তো মেইন মসজিদ তো থাকে জেলাতে, তাই না, বা জেলায় বা গ্রামে, এছাড়া প্রতিষ্ঠান ভিত্তিক থাকে না অনেক সময়, যেমন কলেজের মসজিদ আছে, ব্যাংকের মসজিদ আছে, আছে না, কোর্টের মসজিদ আছে, এরকম হয় না অনেক সময়? জি স্যার, আচ্ছা স্যার। এই চ্যাপলেন হচ্ছে এরকম, যে একটা হাসপাতাল আছে, হয়তো হাসপাতালের অধীনে একটা চ্যাপলেন আছে, মানে চার্চ আছে ছোট, একটা স্কুল আছে, স্কুলের অধীনে হয়তো একটা চার্চ আছে, এগুলো হচ্ছে চ্যাপলেন। আর ওই চার্চগুলো যিনি পরিচালনা করেন তাকে মেনলি বলা হয় চ্যাপলেন। তাই বলছে দ্য চ্যাপলেন হ্যাজ অফেন টোল্ড মি দ্যাট আপন আ ক্যাটেকাইজিং ডে, ক্যাটেকাইজিং মানে বুঝো তো, অনেক সময় দেখবা যে মসজিদে কোরআন শরীফ পড়ানো হয় না, অনেক সময় বাচ্চাদের কোরআন শিক্ষা দেওয়া হয় না। হ্যাঁ স্যার, বিশেষ দিন তো ঠিক থাকে, সকালবেলা দিন ঠিক থাকে না, বিশেষ প্রতিদিন করানো হয় না, স্যার, ওটা একটা নির্দিষ্ট সময় থাকে স্যার, সকালবেলা প্রতিদিনই করানো হয়। তো আমাদের বক্তব্য বলে স্যার। দেখো, এই যে বলছে ক্যাটেগাইজিং ইজ এ ভার্ব মিন্স টু টিচ অর এক্সামাইন সামওয়ান থ্রু কোয়েশ্চেন আনসার, স্পেশালি ইন ক্রিশ্চিয়ানিটি। এই ক্যাটেগাইজিং ডে মানে ওই চার্চে হয়তো কোনো একটা দিন ঠিক করা আছে, হয় শুক্রবার বা হচ্ছে রবিবার বা শনিবার, একটা ডে ঠিক করা হয়, যে দিনে কি করা হবে, ওই বাচ্চাদেরকে বাইবেল শেখানো হবে, মানে বাইবেলের গল্প টল্পগুলো দেখানো হবে, কীভাবে প্রার্থনা করতে হয় শেখানো হয়, এটা হলো ক্যাটেগাইজিং ডে। তাহলে ওই দিনে তিনি আসেন, এসে কী করেন, হচ্ছে দ্যাট আপন আ ক্যাটেগাইজিং ডে হোয়েন চার রোজার হ্যাজ বিন প্লিজড উইথ আ বয় দ্যাট আনসার্স ওয়েল, যদি কোনো ছেলে বা কোনো বাচ্চা যদি ভালো উত্তর দেয়, হি হ্যাজ অর্ডার্ড আ বাইবেল টু বি গিভেন হিম নেক্সট ডে ফর হিজ এনকারেজমেন্ট, তাকে আরও উৎসাহিত দেওয়ার জন্য গিফট হিসাবে তাকে একটা বাইবেল উপহার দেয়। সামটাইম অ্যাকম্পানিজ ইট উইথ আ ফ্লিন্স অফ বেকন টু হিজ মাদার। এখানে আবার একটু আছে, বেকন বুঝো তো, এই বেকন বলতে কি কি বোঝায়? বেকন হচ্ছে অন্য রিলিজনে ব্যবহার করে পিগের মাংস, হ্যাঁ, শূকরের মাংস আর কি, কিওর্ড মিট ফ্রম দ্য ব্যাক অর সাইড অফ আ পিগ, এটাকে ছোট করে কেটে রাখা হয়, হয়তো দেখা যাচ্ছে ওখানে যদি তোর খেয়ে অভ্যস্ত, সেই হিসাবে কখনো কখনো ওই আ ফ্লিন্স অফ বেকন টু হিজ মাদার, গিফট হিসাবে বাইবেলের সাথে সাথে হয়তো
শুকরের কয়েক পিস মাংস হয়তো তার মার কাছে পাঠিয়ে দিতে যেন ছেলের জন্য রান্না করে দেয়, এরকম আর কি বিষয়টা। স্যার রজার হ্যাজ লাইকওয়াইজ অ্যাডেড 5 pounds a year টু দ্য ক্লার্কস প্লেস, হ্যাঁ, এবং কী করছে এর জন্য যে ক্লার্কের কাজটা করে ওখানে তাকে বছরে 5 pound বাড়িয়ে দিয়েছে। অ্যান্ড দ্যাট হি মে এনকারেজ দ্য ইয়াং ফেলোস টু মেক দেমসেলফ পারফেক্ট ইন দ্য চার্চ সার্ভিস, যাতে ওই ক্লার্ক হয়তো চার্চ সার্ভিসটা যাতে আরও সুন্দরভাবে হয় এবং যারা ইয়াং ফেলো থাকে তাদের দিয়ে যারা কাজ করে সেই এনকারেজ যাতে করা হয়। হ্যাজ প্রমিসড আপন দ্য ডেথ অফ দ্য প্রেজেন্ট ইনকামবেন্ট হু ইজ ভেরি ওল্ড টু বেস্ট টু ইট অ্যাকর্ডিং টু মেরিট, এবং বলা হয়েছে তিনি কী করছেন, যদি কোনো যে হচ্ছে চার্চের ক্লার্ক হিসাবে থাকে প্রেজেন্ট যিনি আছেন তার মৃত্যুতে তিনি বৃদ্ধ হয়ে গেলে হয়তো তিনি তাকে একটা পাউন্ড অ্যাড করে দিয়েছেন যাতে তার মৃত্যুতে তার পরিবার যেন পায়, যেটা আমরা বলে থাকি অনেক সময় পেনশন টাইপের, হ্যাঁ, এরকম আর কি বিষয়টা। মানে তিনি মোটামুটি তার চার্চকে সুন্দরভাবে পরিচালনার জন্য, মানুষকে ঠিকমতো ধর্মীয় কার্যক্রম পালন করার জন্য যা করা লাগে, তিনি যেহেতু তার টাকা পয়সা আছে, তার একটা স্টেট আছে, তিনি একটা ধনী পরিবারের মানুষ অতএব এবং মোটামুটি শিক্ষিত, এই জন্য তিনি এই কাজগুলো করেন। এবং হচ্ছে দ্য ফেয়ার আন্ডারস্ট্যান্ডিং বিটুইন স্যার রজার অ্যান্ড হিজ চ্যাপলেন অ্যান্ড দেয়ার মিউচুয়াল কনকারেন্স ইন ডুইং গুড ইজ দ্য মোর রিমার্কেবল। তাহলে কি হচ্ছে, মনে করো গ্রামের যিনি প্রধান আর যিনি চার্চের চ্যাপলেন এদের মধ্যে যদি সম্পর্ক ভালো না থাকে তাহলে চার্চকে ভালো মতো চলবে বলো তো? না স্যার। হ্যাঁ, তাই বলছে ওদের মধ্যে কি একটা ভালো সম্পর্ক আছে আর কি, যেটা হয়তো অন্য জায়গাতে নেই। তাই বলছে যে কিভাবে গ্রামের ভালো করা যায়, তাই তো, এই জন্য এদের মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, কনকারেন্স আছে যে কীভাবে ভালো করা যায়। এটা কি করছে, ইজ দ্য মোর রিমার্কেবল, কারণ কি, বিকজ দ্য ভেরি নেক্সট ভিলেজ ইজ ফেমাস ফর দ্য ডিফারেন্স অ্যান্ড কন্টেনশনস দ্যাট রাইজ বিটুইন দ্য পার্সন অ্যান্ড দ্য স্কোয়ার। তাহলে স্কোয়ার এবং পার্সনের মধ্যে একটা কন্টেনশাস ব্যাপার রয়েছে, হ্যাঁ, ঝগড়া রয়েছে, ডিফারেন্স রয়েছে, যেটা আমাদের পাশের গ্রামে, এই জন্য তারা খুব ফেমাস। হু লিভ ইন আ পারপেচুয়াল স্টেট অফ ওয়ার, পার্সন এক কথা বলে, স্কোয়ার এক কথা বলে, দিয়ে চার্জ ভালো নেই, এই জন্য চার্জ ভালো মতো চলছে না। দ্য পার্সন ইজ অ্যাট দ্য স্কোয়ার, সবসময় পার্সন স্কোয়ারের বিরুদ্ধে থাকে, অ্যান্ড দ্য স্কোয়ার টু বি রিভেঞ্জড অন দ্য পার্সন, এবং পার্সন চেষ্টা করে কিসের, স্কোয়ার চেষ্টা করে পার্সনের বিরুদ্ধে। দেখো এখানে পার্সন বানানোটা একটু খেয়াল করো তো, এই পার্সন মানে কি, ব্যক্তি না প্রিস্টকে বোঝানো হচ্ছে? পাদ্রী, হ্যাঁ, পাদ্রী বা প্রিস্টকে বোঝায়, ঠিক আছে, নেভার কামস টু চার্চ। এবং যেহেতু স্কোয়ার এই পার্সনের বিরুদ্ধে রিভেঞ্জ করতে, সে কখনো চার্চে আসে না, স্কোয়ার কখনো চার্চে আসে না, হ্যাঁ, এরকম মোটামুটি দ্বন্দ্ব যদি কোনো চার্চে থাকে তাহলে সেই চার্চ কখনো ভালো চলতে পারে না। তো আমাদের রাইটারের মতে যে আপাতত এই চার্চটা এরকম ভালো চলছে, কারণ কি, কারণ স্কোয়ার এবং চার্চের যে পার্সন বা প্রিস্ট চ্যাপলেনের মধ্যে একটা ভালো সম্পর্ক আছে। দ্য স্কোয়ার হ্যাজ মেড অল হিজ টেনেন্টস অ্যাথিস্টস অ্যান্ড টাইড স্টিলার। দেখো বলতেছে কি, স্কোয়ার কি, যেহেতু সে চার্চে আসে না, তাই মোটামুটি ওই চার্চের সকল যারা বাসিন্দা রয়েছে সবাইকে নাস্তিক বানিয়ে ছাড়ছে, যে ধর্মকেও পালন করে। আর হচ্ছে টাইড স্টিলার মানে বুঝো তো, এই টাইড মানে হচ্ছে দশমাংশ, দশমাংশ বুঝো? দশমাংশ মানে দেখানো হয় যে একজন মানুষ একটা মাসে যা ইনকাম করবে তার 10/1 তারা চার্চে দান করবে, ঠিক আছে তো? দেখো 1/10 অফ অ্যানুয়াল প্রডিউস, এটা আমার অ্যানুয়াল দেখানো হচ্ছে, আর্নিংস ফর্মালি টেকেন অ্যাজ এ ট্যাক্স ফর দ্য সাপোর্ট অফ দ্য চার্চ অ্যান্ড ক্লার্জি। তাহলে চার্চ এবং ক্লার্জির সাপোর্ট হিসাবে একটা চার্চে যারা থাকে তারা 1 বছরে যা ইনকাম করে তার 10% কী করবে, চার্চে দিবে, এটা হলো টাইড। তো এই টাইড স্টিলার মানে কি, যারা টাইড দেয় না, এই তোমরা কেন চার্চে দিবা, চার্চ ভালো মতো চালানো, পার্সন খারাপ, ঠিক আছে, তোমরা কখনো এই টাইড দিবা না, এরকম করে সে কী করছে, একদম চার্চকে মোটামুটি ধ্বংস করে ফেলেছে। বলছে হোয়াইল দ্য পার্সন ইনস্ট্রাক্ট দেম এভরি সানডে ইন দ্য ডিগনিটি অফ হিজ অর্ডার। অন্যদিকে পার্সন চাচ্ছে জনগণকে তার মর্যাদা শেখাতে, হ্যাঁ, মানে ধর্মীয় ইনস্ট্রাকশন বাদ দিয়ে সে তার মর্যাদা শেখাচ্ছে, আমি কি করতে পারি ইত্যাদি ইত্যাদি। অ্যান্ড ইনসিনিউয়েটস টু দেম অলমোস্ট ইন এভরি সারমন দ্যাট হি ইজ বেটার দ্যান হিজ প্যাট্রন। এবং সে সবসময় বোঝানোর চেষ্টা করে যে ওই ইয়ার থেকে স্কোয়ারের থেকে সে ভালো, পাদ্রী হিসাবে সে খুব ভালো, এইভাবে বোঝানো। তাহলে কি এটা দ্বন্দ্ব আছে না এখানে? এটা কি ভালো মতো চলবে তাহলে চার্চ, বলো? চলার চলবে না, তাই না? তাই বলছে ইন শর্ট ম্যাটার্স আর কাম টু সাচ অ্যান এক্সট্রিমিটি, বলছে এমন পর্যায়ে চলে এসেছে, এমন মারাত্মক পর্যায়ে এসেছে, দ্যাট দ্য স্কোয়ার হ্যাজ নট সেইড হিজ পেয়ার আইদার ইন পাবলিক অর প্রাইভেট দিস হাফ ইয়ার। গত হাফ বছরে সে কোনোদিন প্রার্থনাই করেনি, পাবলিকলি হোক আর প্রাইভেটলি হোক। অ্যান্ড দ্যাট দ্য পার্সন থ্রিটেন্স হিম, এবং পার্সনও তাকে হুমকি দিয়েছে যে ইফ হি ডাজ নট মেন্ড হিজ ম্যানার্স, যদি সে এরকমভাবে তার আচরণ ঠিক না করে, অ্যান্ড টু প্রে ফর হিম ইন দ্য ফেস অফ দ্য হোল কংগ্রিগেশন, এবং যদি সে
পুরো মানুষের সামনে সে যদি প্রার্থনা না করে তাহলে তার খবর আছে, মানে এরকমভাবে চলে আর কি। তাই বলছে ফ্লুইডস অফ দিস নেচার, এরকমভাবে দ্বন্দ্ব চলতে থাকে, দো টু ফ্রিকুয়েন্ট ইন দ্য কান্ট্রি আর ভেরি ফ্যাটাল টু দ্য অর্ডিনারি পিপল। এটা চার্চের মধ্যে হলেও এটা সাধারণ মানুষের জন্য খুবই খারাপ, কারণ এটা মানুষকে কী করে, ধর্মের প্রতি অনীহা তৈরি করায়। হ্যাঁ, হু আর সো ইউজ টু বি ড্যাজেলড উইথ রিচেস দ্যাট দে পে অ্যাজ মাচ ডিফারেন্স টু দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ আ ম্যান অফ অ্যান স্টেট অ্যান্ড অ্যাজ অফ আ ম্যান অফ লার্নিং। হ্যাঁ, মাঝে মাঝে তারা হতবাক হয়ে যায়। হ্যাঁ, হু আর সো ইউজ টু বি ড্যাজেলড উইথ রিচেস, তারা সবসময় কী করে, অর্থাৎ ধর্মটর্ম বাদ দিয়ে তারা ওই এখন ক্ষমতা, টাকা, এগুলো নিয়েই আকর্ষিত হয়ে যাচ্ছে। দ্যাট দে পে অ্যাজ মাচ ডিফারেন্স টু দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ আ ম্যান অফ আ স্টেট অ্যাজ অফ আ ম্যান অফ লার্নিং। তাই বলতেছে তারা কি করে, যথাযথ শ্রদ্ধা ভক্তি তারা একজন মোটামুটি যার স্টেট আছে, কারণ তারা তো যার জমি জায়গা আছে তাকে মানুষ সম্মান করে, তাই তো, ঠিক অনেকটা একদম শিক্ষিত মানুষের মতো। তাহলে টাকা পয়সা থাকলেই তো একজন সম্মান পাওয়ার যোগ্য না, কিন্তু তারপরে মানুষ এখন টাকা পয়সা দিয়েই মোটামুটি, এখন গ্রাম ভিত্তিক এটাই দেখা যায়, সৎ মানুষের কোনো জায়গা নেই, মোটামুটি যে কোনো অসৎ উপায়ে হোক আর যেভাবে হোক টাকা থাকলেই তাকে মানুষ সম্মান করতেছে। এবং হচ্ছে আর ভেরি হার্ডলি ব্রড টু রিগার্ড অ্যানি ট্রুথ, এবং তারা মোটামুটি সত্যের প্রতি তো নাই, কোনো সম্মান তো দেখায় না। হাউ ইম্পর্টেন্ট সো ইভার ইট মে বি, হচ্ছে যত সত্যই যত ইম্পর্টেন্টই হোক না কেন তারা এর প্রতি কোনো গুরুত্ব দেয় না। দ্যাট ইট প্রিজ টু দেম হোয়েন দে নো দেয়ার আর সেভারাল মেন অফ 500 আ ইয়ার হু ডো নট বিলিভ ইট। হ্যাঁ, বলছে তারা প্রিজ করে, তারা সবই বলে, কিন্তু এরকম হয়তো দেখাচ্ছে শত শত মানুষ রয়েছে যার এর কথা বিশ্বাসই করে না, মানে ধর্ম আর মানুষের কাজে লাগছে না, তারা সত্য বলে মানছে না। কারণ দেখা যাচ্ছে একজন মানুষ ধর্ম না পালন করেই কোটি কোটি টাকা ইনকাম করে ফেলতেছে, আর একজন ধর্ম পালন করে দরিদ্র থাকতেছে, তাহলে সেটা লাভ কি? এইটা ভেবে মানুষজন কী করছে, ওই ধর্ম দ্বারা যতটুকু আকর্ষিত হয়, ওই লার্নিং বা টাকা পয়সা দিয়ে যতটুকু আকর্ষিত হয়, ওই শিক্ষা, ধর্ম, প্রিচিং, এগুলো দিয়ে তারা অতটা আকর্ষিত হয় না, এগুলো তারা মানতে চায় না, কারণ তারা দেখেছে যে এরকম হাজার হাজার মানুষ রয়েছে যারা বিশ্বাস না করেও অনেক ধনী হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আজকে যে ধর্মহীনতা বা ধর্মের প্রতি যে অনীহা, এটা আসলে কারা সৃষ্টি করেছে, কমন পিপল নাকি যারা ধর্ম মানে দায়িত্বে রয়েছে তারা করছে, কোনটা বলো তো? কমন পিপল দায়িত্বে আছে। হ্যাঁ, মানে ধর্মকে নষ্ট করেছে তারা, ধর্ম মানে নিয়ে কাজ করছে তারাই, কারণ ধর্মটাকে তারা ধর্মের জায়গাতে না ভেবে তারা এটাকে অনেকটা ব্যবসায়িক পর্যায়ে বা রাজনৈতিক উপরে নিয়ে চলে গেছে। দেখো না, এখন মোটামুটি ধর্ম আর ওই মন্দির মসজিদ গির্জাতে নাই। হ্যাঁ, ওখানে জাস্ট একটা শো অফ হয়, বাকিটা ক্ষমতার জন্য সবাই মানুষ ইউজ করে। দেখি বিশালভাবে মিছিল চলতেছে, মিটিং চলতেছে, হ্যাঁ, টাকা মারামারি চলতেছে, কত কিছু। আমাদের গ্রামে এখন বর্তমানে এরকম একটা অবস্থা যে কোনো প্রোগ্রাম হলে মানুষ আর টাকা পয়সা দেয় না, ওই প্রোগ্রাম মানুষ করাতে যায় না, ঠিক আছে, মানুষ ওই চার্চ, প্রিস্ট, বিশপ পার্টিকে বিশ্বাস করে না, কারণ কি, ওরা এই চার্চের টাকা দিয়ে নিজের পারিবারিক উন্নয়ন করতেছে। হ্যাঁ, ছেলে মেয়ের জন্য গাড়ি কিনে দিচ্ছে, নিজের বাড়ি ছিল ভাঙা সেই বাড়ি বানাচ্ছে, এইভাবে করে কী করছে, মানুষের যে বিশ্বাস সেগুলো হারাচ্ছে। এই জন্য মানুষ আরও টাকা পয়সা দিতেছে না চার্চে, তারা মনে করে টাকা পয়সা দেওয়া মানে কি, ও তো বিশপ পাদ্রির পকেটে ঢুকবে। হ্যাঁ, এগুলো দিয়ে লাভ আছে কোনো? তো এইগুলো বাস্তব কথা, যে আসলে যদি চার্চ, প্রিস্ট এগুলোর মধ্যে যদি কোনো সম্পর্ক না থাকে ভালো, তাহলে আসলে সেখানে ধর্মটা থাকতে পারে না। ধর্ম বিশ্বাসের ব্যাপার এবং পালনের ব্যাপার, এবং ধর্মের ভিতরে যতক্ষণ না তুমি একটা মানে ভালো লাগার বিষয় খুঁজে পাচ্ছ, ততক্ষণ পর্যন্ত তুমি কাউকে ধর্ম পালন করতে পারবে না। আর সেই জায়গাটা এখন আস্তে আস্তে ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তো যাই হোক, এই ব্যক্তি একটু ক্যাপ্রিশাস হলেও মোটামুটি সে চেয়েছে তার চার্চের মানুষগুলোকে একটু ভালো অর্ডারে রাখতে, এবং সেটা সে হয়তো বা পেরেছে, এটা বোঝাতেই মেনলি এটা লেখা হয়েছে। তো আচ্ছা, বুঝতে পেরেছো সবাই? জি স্যার। আচ্ছা, তারপরে নেক্সট কোনটা আছে, ইজ অ্যাকাউন্ট অফ হিজ ডিসঅ্যাপয়েন্টমেন্ট ইন লাভ। আচ্ছা আচ্ছা, লাভের বিষয়ে কি এর আগে কথা বলা হয়েছিল? ওটা কি তোমরা পেয়েছো ওই অফ দ্য ক্লাবে? এই বিষয়ে কোনো ইঙ্গিত পাওয়া গেছে? হ্যাঁ স্যার, ইঙ্গিত দিয়েছিল একটু যে একটা মানে স্যার রজারের ব্যাপারে না মহিলাকে বিয়ে করতে চেয়েছিল, বিধবা মহিলা। আচ্ছা, তাহলে এটা আমি একটু শুরু করাই দিই নাকি? আচ্ছা, তাহলে এই ভিডিওটাকে আমি একটু আলাদা করে দিব।